হ্যাঁ স্যার। ওকে, সরি। চলো শুরু করি। আমাদের প্রোনাউন তো আগের দিন স্টার্ট হয়েই গেছিল, তাই না? হ্যাঁ স্যার। খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে। হ্যাঁ স্যার, আপনার ভয়েস শুনেই মনে হচ্ছে। হুম। আমাদের প্রোনাউনের ক্লাস শুরু হয়েছিল, কোন পর্যন্ত করিয়েছিলাম একটু বলে ফেলো। এগুলো তো বলেছিলাম, পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ হয়েছিল। স্যার, আর হ্যাঁ ডিগ্রি হালকা বলেছিলেন লাস্টে। ইয়েস হ্যাঁ ইয়েস স্যার, ডিগ্রিটা হয়েছিল। ডিগ্রিটা হয়েছিল। হুম। তো পার্সোনাল প্রোনাউনটা হয়ে গেছিল, এগুলো সব বলেছিলাম। হ্যাঁ স্যার। স্যার পার্সোনাল প্রোনাউন ইন কম্পারেটিভ ডিগ্রি বলে ডিগ্রিতে ঢুকে গেছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো তো বুঝিয়েছিলাম। তো কম্পারেটিভ ডিগ্রিতে যেটা হয় সেটা হলো সেম জিনিসের মধ্যে তুলনা হয়, সেম জিনিস। যেমন এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টিভের সঙ্গে এইখানের সাবজেক্টিভের তুলনা হচ্ছে, বোঝা গেল? হি হলো সাবজেক্টিভ, আই হলো সাবজেক্টিভ, তাহলে হি ইজ টলার দ্যান মি কথাটা কিন্তু ঠিক নয়। এই যেখানে লিখে রেখেছি দেখো, যদি এরকম টলার দ্যান মি, এই কথাটা একদম ঠিক নয়, এটা ভুল কথা। তাহলে এটা সঠিক হবে এগুলো লেখা নেই। এই এই যে এই স্লাইডটা তোমাদের নোট করা নেই? না স্যার, ডি না ডি স্যার, এটা করা হয়নি। ওইটা ছিল, ওই তাহলে পার্সোনাল প্রোনাউন ইন কম্পারেটিভ। যাই হোক, তাহলে তোমরা এটাকে একটু নোট করো। ওকে স্যার। পার্সোনাল প্রোনাউনস ইন কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যখন পার্সোনাল প্রোনাউন ইউজ করি, তো মনে রেখো পার্সোনাল প্রোনাউনের কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্টিভের সঙ্গে সাবজেক্টিভের ইউজ হবে এবং অবজেক্টিভের সঙ্গে অবজেক্টিভের ইউজ হবে। যেমন এখানে স্টার চিহ্ন দিয়ে লেখা রয়েছে দেখো, when we compare two subjective using than, যখন আমরা than ইউজ করে দুটো সাবজেক্টিভকে কম্পেয়ার করি, then we have to use subjective personal pronoun। এই নোটটা লিখে এই যে এক্সাম্পল এটা লিখো, প্রত্যেকের নোট লাগাও, তারপর আমি বলছি। সবার নোট হয়েছে? স্যার একটু বাকি আছে। প্রথমটা হয়েছে। মানে এই পুরো স্লাইডটাকে নোট হ্যাঁ করো, স্যার, আমার হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়েছে। পুরো স্লাইডটাকে নোট করো।
আচ্ছা, কথা বললেই কাশি আসছে, হ্যাঁ, যদি বেশিক্ষণ আজকে ক্লাস কন্টিনিউ করতে না পারি তো তোমরা কিছু কেউ মনে করো না। না না স্যার। না না স্যার, আপনার শরীর আগে। হয়ে গেছে স্যার। গুড, ওকে। দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে যে পার্সোনাল প্রোনাউন্স ইন কম্পারেটিভ ডিগ্রি। যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পার্সোনাল প্রোনাউনকে ইউজ করি, হ্যাঁ, তো কিভাবে করব? দেখো, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো রূপ হয়। যেমন আই হলো সাবজেক্টিভ, মি হলো তার অবজেক্টিভ, তারপর হি হলো সাবজেক্টিভ আর হিম হলো অবজেক্টিভ। তাহলে আমাদের যে তুলনা যদি আই এর সঙ্গে করি হি এর সঙ্গে হবে, আর মি এর সঙ্গে করলে হিমের সঙ্গে হবে। তুলনা দুটো বোঝা গেছে? আমি এই কথাটা এখানে বলছি। প্রথম পয়েন্টে লেখা রয়েছে হোয়েন উই কম্পেয়ার টু সাবজেক্টিভ ইউজিং দ্যান। যখন আমরা দ্যানকে ব্যবহার করে দুটো সাবজেক্টিভকে যখন কম্পেয়ার করছি, দেন উই হ্যাভ টু ইউজ সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। এখানে এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, হি ইজ টলার দ্যান মি, এটা বললে ভুল হয়ে যাবে। তাহলে হি ইজ টলার দ্যান মি এটা বলা যাবে না, আমাদের সঠিকটা কি বলতে হবে? আই এম। কেউ একজন রিপ্লাই দাও, যেটুকুন বললাম বুঝেছো? আই অথবা আই এম। ইয়েস ইয়েস। এখানে দেখো আই অথবা আই অ্যাম এমনটা কেন হচ্ছে, দ্যান দিয়ে আর একটা ক্লজ শুরু হয়ে যাচ্ছে, এই জন্য এখানে আইও লিখতে পারো, আই এর পরে অ্যামও লিখতে পারো। আচ্ছা। তারপরটা দেখো, when we compare two objective using than, যখন আমরা দুটো অবজেক্টিভকে than দ্বারা ব্যবহার করছি, then we have to use objective personal pronoun। যেমন রাম knows him, রাম তাকে চেনে। এখানে তুলনা হচ্ছে তার সঙ্গে, হিমের সঙ্গে। রাম knows him better than me, আমার থেকে। তার মানে রাম তাকে আমার থেকে ভালো চেনে। তাহলে এইখানে নট বেটার দ্যান আই এটা কিন্তু করা যাবে না। হিম অবজেক্টিভ কেস, তো হিম এর সঙ্গে মি এর তুলনা হবে, যেটা যেমনটা আমি যে এইখানে এই যে উপরে কোনায় দেখো করে দেখিয়েছি এই জায়গাটায়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখান থেকে কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন দেয়, এবং তোমরা কোশ্চেন দেখে মনে করো যে সেন্টেন্সে তো কোথাও ভুল নেই, কিন্তু এই জায়গাটাকে মাথায় রাখবে যে কম্প্যারিজন হবে এবং অবজেক্টিভ কেসের সঙ্গে অবজেক্টিভ কম্প্যারিজন হবে। প্রত্যেকে বুঝেছো? যদি কেউ না বুঝো আমায় বলো। না স্যার, বুঝেছি। ওকে, নাও দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন জিনিসটা কি? রেফারিং টু ইচ ইন্ডিভিজুয়াল অফ আ ক্লাস অর কালেকশন। বলছে যখন আমরা কোন একটা গ্রুপ থেকে, মনে করো কোন একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপ থেকে যখন আমি একটা পার্টিকুলার ব্যক্তিগতভাবে কাউকে যখন রেফার করার চেষ্টা করি, তখন আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করি। ইচ, ইদার, নিদার, এই কথাগুলো আমরা ব্যবহার করি। আর এই ইচ, ইদার, নিদার এগুলোই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বোঝা গেল? তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি জিনিস পুরোটাকে নোট করো, যতটুকু স্ক্রিন দেখতে পাচ্ছ ততটুকু স্ক্রিনকে নোট করো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট রেফারিং টু ইচ ইন্ডিভিজুয়াল অফ আ ক্লাস অর কালেকশন। কোন একটা গ্রুপ থেকে, কোন একটা কালেকশন থেকে, কোন একটা ক্লাস থেকে আমি কি করছি, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কাউকে যখন আমি রেফার করার চেষ্টা করছি, তখন আমি ইচ বা ইদার নোট হয়ে গেলে আমায় বলবে, তারপরে আমি বলবো।
হয়েছে প্রত্যেকের নোট? স্যার হয়নি। হ্যাঁ স্যার কমপ্লিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। হয়েছে। হয়েছে এবার প্রত্যেকের? আমার কমপ্লিট। দেখো এখানে বলছি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে যে আমরা কোনো একটা গ্রুপ থেকে, কোনো একটা কালেকশন থেকে আমি যখন ইন্ডিভিজুয়াল কাউকে রেফার করার চেষ্টা করছি তখন আমি ইউজ করছি ইচ বা ইদার বা নিদার। ওকে, এইখানে ইচের ইউজটাকে খুব ভালো করে ফলো করবে। ইচের ব্যবহার দুই বা দুইয়ের অধিকের ক্ষেত্রে হয়, মাথায় রেখো। যেমন ইচ, যখন ইচ প্লাস সিঙ্গুলার নাউন, ইচ এর মাঝখানে যদি কোনো ধরনের প্রিপোজিশন আমি না ব্যবহার করি তাহলে আমার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইচ প্লাস সিঙ্গুলার নাউন। তোমরা দেখতে পাচ্ছ ইচ ইয়ার, ইচ বয়, ইচ ওয়ান। ঠিক আছে, ইচের পরে প্লুরাল নাউন বা প্রিনাউন কখন বসবে? যখন ইচের পরে অফ বসবে। ইচ অফ প্লাস প্লুরাল নাউন অথবা প্রিনাউন, যেমন ইচ অফ দ্য ফাইভ মেন বা ইচ অফ দেম। এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে। আর এদের পরে মনে রেখো, এদের পরেও সিঙ্গুলার ভার্ব বসবে, এটার পরেও কিন্তু সিঙ্গুলার ভার্বই বসবে। হলো ইচ প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, ইচ প্লাস অফ প্লাস প্লুরাল নাউন অথবা প্লুরাল প্রোনাউন, এর পরেও সিঙ্গুলার ভার্বই বসবে। হয়েছে? এবার দেখো ইদার অথবা নিদার। ইদার অথবা নিদারের ক্ষেত্রে দেখো ইদার অথবা নিদার এর ব্যবহার শুধুমাত্র দুইয়ের ক্ষেত্রে। দেখো দুই বা দুইয়ের অধিক হোক ইচ ইউজ করব, কিন্তু যদি দুই শুধুমাত্র দুটো জিনিসের মধ্যে আমরা বোঝাতে চাই তাহলে আমরা কিন্তু ইদার অথবা নিদার ইউজ করব, ইচ ইউজ করব না। ঠিক আছে, আমরা বলবো না যে ইচ অফ দা ফাইভ মানে ইদার অফ দা ফাইভ মেন, মানে এইভাবে কখনো লেখা যায় না যে ইদার অফ ফাইভ মেন, এরকমটা কখনো তুমি লিখতে পারবে না, কারণ ইদার বা নিদার শুধুমাত্র দুই এর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন তোমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ, ইদার অফ দ্য টু মেন, দুইজন মানুষের মধ্যে কেউ একজন। আর নিদার অফ দ্য টু ক্যান্ডিডেটস মানে কি, দুজন ক্যান্ডিডেটের মধ্যে কেউ নাই এমন। তাহলে দুই শুধুমাত্র দুইয়ের মধ্যে হলে ইদার বা নিদারের ইউজ হবে, আর দুই বা তার বেশি হলে ইচ এর ব্যবহার করব। তাহলে এইখানে ইদার অফ দা ফাইভ মেনের পরিবর্তে ইদারকে কেটে এখানে আমার ইচ লেখা উচিত। বুঝলে? হ্যাঁ স্যার। Okay, may I go for next?
হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা দেখো, রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন বিং, সরি, বাইন্ডিং অর রিলেটিং ইচ অফ টু অর মোর পার্টিস ইকুয়ালি। যখন আমরা দুটো জিনিসকে ইকুয়ালি বাইন্ড করার চেষ্টা করি বা রিলেট করার চেষ্টা করি, তখন আমরা ইচ আদার বা ওয়ান অ্যানাদারকে ব্যবহার করি। অর্থাৎ যখন আমরা দুটো জিনিসকে ইকুয়ালি প্রেজেন্ট করতে চাই, এই জিনিসটাকে এই জিনিসটার সঙ্গে যখন ইকুয়ালি ইচ আদার ওয়ান অ্যানাদারের ব্যবহার করব। এখানে পুরো স্লাইডটাকে নোট ডাউন করো, এখানে আমি ইউজ লিখে রেখেছি, পরে বলছি, নোট ডাউন করো আগে। চলো, সবার নোট হয়েছে? স্যার ডেমনস্ট্রেটিং প্রোনাউনটা লিখে নেবো? হ্যাঁ, লিখে নিতে পারো। আচ্ছা পুরো স্লাইডটাকে লিখে নাও, আমি পরে এক এক করে বলছি। হয়ে গেছে স্যার। দেখো, এখানে ইউজটা খুব ইম্পর্টেন্ট, ইউজটা খুব ইম্পর্টেন্ট। যেমন ইচ আদার, ইচ আদারের প্রয়োগ শুধুমাত্র দুইয়ের ক্ষেত্রে হয়, ইচ আদারের প্রয়োগ শুধুমাত্র দুইয়ের ক্ষেত্রে হয়। যেমন টু ফ্রেন্ডস নাও হেট ইচ আদার, দুইজন বন্ধু এখন তারা একে অপরকে ঘৃণা করে। এই দুটোর মানেই কিন্তু একে অপরকে, এই দুটোর মানেই লিখে রাখো, একে অপরকে, একে অপরকে। এই দুটোর মানেই, ইচ আদার মানেও যা, ওয়ান অ্যানাদার মানেও তাই। ইচ আদার মানেও একে অপরকে, ওয়ান অ্যানাদার মানেও একে অপরকে। তাহলে টু ফ্রেন্ডস নাও হেট ইচ আদার, আমাদের এক্সামিনার কিভাবে ভুল দেবে? আমাদের এক্সামিনার এভাবে লিখে দেবে যে টু ফ্রেন্ডস নাও হেট ওয়ান অ্যানাদার। বোঝা গেল? এই ভুলটা এক্সামিনার দিয়ে দেবে। তাহলে আমরা জানি যে শুধুমাত্র দুইয়ের ক্ষেত্রে যদি প্রয়োগ করি তাহলে আমাদের ওয়ান অ্যানাদার প্রয়োগ হবে না, শুধুমাত্র দুইয়ের ক্ষেত্রে আমাদের ইচ আদার প্রয়োগ করতে হবে।
বোঝা যাচ্ছে? হ্যাঁ, বলো স্যার। বুঝলে? হ্যাঁ, ওকে। আর ওয়ান অ্যানাদার এর ব্যবহার কখন করব আমরা? ওয়ান অ্যানাদার এর ব্যবহার করব যখন দুইয়ের অধিক থাকবে। দুইয়ের অধিকের ক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার করব। এক্সাম্পল দেখতে পাচ্ছ, দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে। তাহলে এখানে তারার মধ্যে দুইয়ের বেশি লোক রয়েছে। আর এখানে দেখো এক্সাম্পল আর একটা স্পেসিফিক করে বলে দেওয়া রয়েছে যে দ্য ফোর বয়েজ, আই থিঙ্ক পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে ইচ আদার আর এইদার এর মধ্যে তফাৎটা কি হলো স্যার? ইচ আদার, হ্যাঁ দুটোর মানে এক, কিন্তু তফাৎটা তুমি এখানে নোট করোনি। দেখো ইচ আদারের প্রয়োগ শুধুমাত্র দুইয়ের ক্ষেত্রে হচ্ছে, আর ওয়ান অ্যানাদারের প্রয়োগ দেখো দুইয়ের অধিকের ক্ষেত্রে হচ্ছে। এইখানে কয়জন বন্ধু একে অপরকে চেনে বলো? দুইজন বন্ধু একে অপরকে চেনে। তাহলে দুইজনের ক্ষেত্রে ইচ আদার হবে, ঠিক আছে? কি বললাম বুঝেছো? কিন্তু নিচে খেয়াল করো, নিচে খেয়াল করো, দে লাভ ওয়ান অ্যানাদার যখন বলা হচ্ছে এই দের মধ্যে দুইয়ের বেশি লোক রয়েছে, লিখেছি দেখো, দ্য ফোর বয়েজ নিউ ওয়ান অ্যানাদার। এক্সামিনার এখানে তোমাদের ভুল করতে এভাবে দেবে, দ্য ফোর বয়েজ নিউ ইচ আদার। তো এটা ভুল হয়ে গেল। যখন ফোর বয়েজ রয়েছে দুইয়ের অধিক, তাই এখানে ইচ আদার ব্যবহার করা যাবে না, এখানে ওয়ান অ্যানাদার ব্যবহার করতে হবে। বুঝেছো আব্দুল? আব্দুল রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। ওকে, যে প্রশ্ন করেছিলে সে বুঝতে পারলে তো? তুমি প্রশ্ন করেছিলে তো? হ্যাঁ স্যার আমি করিনি। স্যার আমি বলো, নাম বলো। স্যার হরকুমার বর্মন। হ্যাঁ হরকুমার। তাহলে এখানে বুঝতে পেরেছো দুইয়ের মধ্যে তফাৎ কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যখন দুটোর মধ্যে হবে, যেমন রাম অ্যান্ড সীতা লাভস ইচ আদার, রাম অ্যান্ড সীতা লাভ ইচ আদার, রাম এবং সীতা একে অপরকে ভালোবাসে। কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে রাম অ্যান্ড সীতা লাভ ওয়ান অ্যানাদার। বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু শেখালাম এখানে। তারপর দেখো, এরপর আমাদের পরবর্তী প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে আমি কোনো জিনিসকে ইন্ডিকেট করছি, আমি কোনো জিনিসকে নির্দেশ করছি, ঠিক আছে? এ প্রোনাউন দ্যাট পয়েন্টস আউট অ্যান ইন্টেন্ডেড রেফারেন্ট। আমি কোনো একটা ইন্টেন্ডেড রেফারেন্টকে যখন রেফার করার চেষ্টা করছি তখন আমি ডেমনস্ট্রেট। দেখো এখানে সংজ্ঞা লিখে রেখেছি, এ pronoun that points out an intended referent। এই যে ইন্টেন্ডেড মানে আমি যেটা চাই, আমি যেটা বোঝাতে চাই সেটাকেই আমি যখন রেফার করতে চাইছি তখন আমি এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি ইউজ করি? দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, এই সমস্ত গুলোর মধ্য দিয়ে। তার মানে তোমরা যদি বাংলা লিখতে চাও, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বাংলা লিখে রাখবে নির্দেশাত্মক, নির্দেশাত্মক তয়ম, নির্দেশাত্মক সর্বনাম। নির্দেশাত্মক সর্বনাম মানে যার মধ্য দিয়ে আমি কোনো কিছু নির্দেশ করার চেষ্টা করছি, কোনো জিনিসকে পয়েন্ট আউট করার চেষ্টা করছি। যেমন যেমন দেখো আমি বলছি যে দিস ইজ মাই বুক, এইটাকে আমি রেফারেন্ট, এইটাকে আমি বোঝাতে চাইছি, এইটার মধ্য দিয়ে আমি দিস ইউজ করেছি, দিস ইজ মাই বুক। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রোনাউন দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন কি আমরা বলে থাকি সেলফ প্রোনাউন, সেলফ প্রোনাউন, ঠিক?
এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন জিনিস দুটো দেখতে একই রকম। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন জিনিস দুটো দেখতে একই রকম, কিন্তু এদের মধ্যে একটা তফাৎ আছে। তোমরা টোটালটাকে নোট লাগাও। রিফ্লেক্সিভ প্রোনাউন এর মাধ্যমে নিজেকে অর্থটি প্রকাশ পায়, নিজেকে। আর এমফ্যাটিক প্রোনাউনের মাধ্যমে নিজেই কথাটি প্রকাশ পায়। চলো পুরোটা নোট করো, তারপর আমি বলছি। লিখে নিয়েছো সবাই? হয়নি। হয়ে গেছে স্যার। তাহলে দেখো এই রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি হয় কি করে সেটা আগে দেখো। রিফ্লেক্সিভ প্রোনাউনের অর্থ কিন্তু নিজেকে। আচ্ছা তোমরা না পাশাপাশি এইটা একটু লিখে নাও, তাহলে দুটোর মধ্যে তোমরা কম্পেয়ার করতে পারবে। এই স্লাইডটা সবার কি নোট ডাউন করা হয়েছে? না স্যার। চল তাড়াতাড়ি করে ফেলো, যে না বলছো তার হয়ে গেলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে যে হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ স্যার। এই সাথে সাথে এটাকেও নোট ডাউন করো, এটাকেও নোট ডাউন করো, তারপর আমি দুটোকে বলবো। এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন একই জিনিস, কিন্তু জিনিস দুটো এক নয়।
না স্যার হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে স্যার। গুড গুড। তোমরা দেখতে পাচ্ছ যে রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি হয় কি করে সেটা আগে দেখো। রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি হয় যখন আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এর পজেসিভ ফর্মের সঙ্গে, ফার্স্ট পারসন বলতে আমরা পজিটিভ প্রোনাউন কি বলে থাকি? মাই বলে থাকি, আওয়ার বলে থাকি, তাই তো? হ্যাঁ হবে তখন এটা তৈরি হবে, ঠিক আছে? তখন এটি তৈরি হবে মাই সেলফ, আওয়ার সেলফস। এই যে তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানে কখনো আমরা এমনটা বলি না যে আই সেলফ নয়, কথাটি মাই সেলফ, অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পজিটিভ যে ফর্ম, আর পজিটিভ ফর্ম আমি গতদিন, ঠিক, থার্ড পারসনের সেলফ বা সেলফ যুক্ত হয়ে এই রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আর থার্ড পারসন হলে কি হবে? অবজেক্টিভ কেস। দেখো, থার্ড পারসন হিম হলো থার্ড পারসন, তার অবজেক্টিভ হলো হিম, তার সঙ্গে সেলফ যুক্ত হয়েছে। দেম, অবজেক্টিভ ফর্ম দেমের সঙ্গে সেলফ যুক্ত হয়েছে। ইয়োর সেলফসও হতে পারে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্য দিয়ে কি মানে বোঝায়। রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্য দিয়ে নিজেকে কথাটা বোঝায়। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে, সেটা এখানে লেখা রয়েছে, দেখে নাও। এগুলি সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে প্রথম তফাৎ, যে রিফ্লেক্সিভ প্রোনাউন যে মানে তার মধ্যে একটা অবজেক্টিভ ব্যাপার থাকবে, যে সেগুলি সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হার্ট, হি হার্ট হুম, সে কাকে কষ্ট দিয়েছিল? হি হার্ট হিমসেলফ। দেখো এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সে নিজেকে কষ্ট দিয়েছিল। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ স্যার। আই বট মাইসেলফ আ কার অন মাই বার্থডে। আমি আমার জন্মদিনে নিজেকে একটি গাড়ি কিনে দিয়েছিলাম। নিজেকে, দেখো এখানেও অবজেক্ট হিসেবে বসেছে মাইসেলফ কথাটা। আই বট মাইসেলফ, আমি নিজেকে কিনে দিয়েছিলাম আ কার অন মাই বার্থডে। তারপরেরটা, শি ইন্ট্রোডিউসড হারসেলফ টু মি, সে নিজেকে আমার কাছে পরিচয় করে দিয়েছিল। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের দ্বারা আমরা নিজেকে, প্রত্যেকটা জায়গায় দেখো নিজেকে বলা হচ্ছে, বাংলায় নিজেকে বোঝাচ্ছে, তাহলে নিজেকে বোঝালে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। আর তোমরা দেখতে পাচ্ছ যে এমফ্যাটিক প্রোনাউন তোমরা নোট করে নিয়েছো। এমফ্যাটিক প্রোনাউনে কিন্তু তা হবে না। এমফ্যাটিক প্রোনাউনে সেটা সাবজেক্টকে একটু জোর দিয়ে বোঝাবে। চলো, এটা বুঝেছো? এবার এমফ্যাটিক প্রোনাউন বলি। হ্যাঁ স্যার বলুন। এই দেখো, এমফ্যাটিক প্রোনাউন এর মাধ্যমে নিজেই, ওখানে ছিল নিজেকে, আর এটা হলো নিজেই, অর্থটি প্রকাশ পায়। এখানে লিখে রেখেছি আমি, যা রিফ্লেক্সিভ প্রোনাউন তাই এমফ্যাটিক প্রোনাউন, কিন্তু তফাৎ হলো ওটার দ্বারা নিজেকে অর্থ বোঝায় এবং এটির দ্বারা নিজেই অর্থটি বোঝায়। এছাড়া এটির দ্বারা ব্যক্তিকে জোর দিয়ে বোঝানো হয়, অর্থাৎ এমফ্যাটিক প্রোনাউন যখন আমরা ইউজ করি তখন আমরা এমফাসাইজ করি, আর এই এমফাসাইজ করার জন্যই এর নাম হয়েছে এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ আমি নিজেই এটি করেছিলাম। কে করেছে কাজটি? আমি নিজেই এটি করেছি। আই মাইসেলফ ডিড ইট। রাম নিজেই এটি আমাকে দিয়েছিল। রাম হিমসেলফ গেভ ইট টু মি। সে নিজেই এটির জন্য দায়ী। হি হিমসেলফ রেসপন্সিবল ফর দিস। হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস। এখানে একটা ভার্ব হবে ইজ। হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস। বলো, এই এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন পুরোটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay. Now do this. Relative pronoun. Relative pronoun এর বিশদ আলোচনা করা যায়, কিন্তু যতটুকুন তোমাদের দরকার আমি ততটুকুন আলোচনা করছি। পুরোটা নোট লাগাও, তারপর আমি বলবো।
এই রিলেটিভ প্রোনাউন গুলো আমরা অ্যাডজেক্টিভ ক্লজে ইউজ করে থাকি। খুব ভালো করে নোট করে রাখবে, কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এভাবেই পড়াবো। প্রত্যেকের লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, আমরা এই রিলেটিভ প্রোনাউন কোথায় ইউজ করব? আমরা রিলেটিভ ক্লজে ইউজ করব। রিলেটিভ ক্লজে ইউজ করি বলেই তো রিলেটিভ প্রোনাউন নাম হয়েছে। এখন রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন নাম হয় কেন? তাহলে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন মানে কি, আমরা কোনো একটা নাউনকে ডেসক্রাইব করি কোনো একটা ক্লজ দিয়ে। তাহলে সেই যে নাউনকে আমি ডেসক্রাইব করছি কোনো ক্লজ দ্বারা, সেই নাউনকে যে রেফার করছে এরাই তো করে। তাহলে হু, হুইচ, দ্যাট, বাট, অ্যাজ এগুলো সব হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার এদের ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট, এদের ইউজটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু এক্সামিনার কোশ্চেন জিজ্ঞেস করে। যেমন প্রথমে দেখো হু, হু এর প্রয়োগ শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই হবে। তাহলে হু এর প্রয়োগ শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই হবে। যেমন হি ইজ দ্য বয় হু রানস ভেরি ফাস্ট, সে এমন একটা ছেলে যে খুব দ্রুত দৌড়ায়। এই যে হু, বয়, ইউ, আমি সেই লোকটিকে চিনি যে তোমায় হেল্প করেছিল, হু গেল। এবার হুইচে চলে এসো। হুইচের প্রয়োগ কোনো বস্তুর ক্ষেত্রে হয়, ঠিক? দ্য ফ্যান হুইচ ইজ নট রানিং, দ্য ফ্যান হুইচ ইজ নট রানিং, তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ ইউজ করে থাকি। এবার দেখো ইট ইজ দ্য পেন হুইচ মাই টিচার গেভ মি,
এই হয় সেই কলম যেটা আমার শিক্ষক আমাকে দিয়েছিল। হয়েছে? দ্যাটের প্রয়োগ দেখো, দ্যাটের প্রয়োগ আমরা মানুষের ক্ষেত্রেও করতে পারি, আবার বস্তুর ক্ষেত্রেও করতে পারি। তাহলে দ্যাটের হুইচের প্রয়োগ দেখো, তাহলে হুইয়ের প্রয়োগ শুধুমাত্র মানুষের জন্য, হুইচের প্রয়োগ বস্তুর জন্য, দ্যাটের প্রয়োগ আমি মানুষের জন্য করতে পারি, আবার বস্তুর জন্যও করতে। নাও দ্য ম্যান দ্যাট গেভ মি অ্যান অফার, বলছে ওই লোকটি আমায় একটি অফার দিয়েছিল, এই হয় সেই লোক যে আমায় অফার দিয়েছিল। আরেকটা দ্য ব্যাগ দ্যাট ইজ মেড অফ লেদার, এই হয় সেই ব্যাগ যে ব্যক্তি লেদার দিয়ে তৈরি। তাহলে দ্যাট দ্বারা আমরা মানুষকেও বোঝাতে পারি, আবার কোনো বস্তুকেও বোঝাতে পারি। বলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই স্টার চিহ্ন যেখানে লাগানো রয়েছে এইখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস শুরু হচ্ছে। মনে রাখবে আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজ পড়েছিলাম, সেই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আমরা বলতো ডিফাইনিং ক্লজ আর মানে আইডেন্টিফাইং আর নন আইডেন্টিফাইং পড়েছিলাম কিনা পড়িনি? হ্যাঁ পড়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওই আইডেন্টিফাইং মানেই হচ্ছে ডিফাইনিং, আইডেন্টিফাইং মানে ডিফাইনিং, আর নন আইডেন্টিফাইং মানে নন ডিফাইনিং। তাহলে মনে রেখো রিলেটিভ প্রোনাউন হু আর হুইচ এদেরকে আমরা ইউজ করি, ডিফাইনের ক্ষেত্রে ইউজ করা যায়, নন ডিফাইন বা মনে হচ্ছে আমার। তোমরা একটু অ্যাডজেক্টিভ ক্লজ ঘুরে এসো, দেখো তোমাদের আমি নোট লিখিয়ে দিয়েছিলাম যে হু ডিফাইনিং এবং নন ডিফাইনিং বা আইডেন্টিফাইং বা নন আইডেন্টিফাইং এর ক্ষেত্রে হুইচ কে ইউজ করি, কিন্তু দ্যাট কে আমাদের ইউজ করতে হবে ডিফাইনিং বা আইডেন্টিফাইং এর ক্ষেত্রেই। অ্যাডজেক্টিভ ক্লজে দেখো আমি লিখিয়ে দিয়েছিলাম তোমাদের এটা লাস্টে, অ্যাডজেক্টিভ স্যার। ক্লজে একদম শেষে আমি লিখিয়ে। হ্যাঁ, তাহলে ওখানে লেখা আছে না যে হুইচ কে আমরা ডিফাইনিং মানে আইডেন্টিফাইং এবং নন আইডেন্টিফাইং দুটোর ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু দ্যাট কে আমরা শুধুমাত্র আইডেন্টিফাইং এর ক্ষেত্রে ইউজ করব। লেখা আছে তো? হ্যাঁ স্যার লেখা আছে। ওকে, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো এখানে তাহলে আইডেন্টিফাইং, এই ডিফাইনিং মানেই হচ্ছে আইডেন্টিফাইং, আইডেন্টিফাইং, আর এই নন ডিফাইনিং মানে নন আইডেন্টিফাইং। কোন পেন আমরা জানি না, হুইচ অথবা দ্যাট আই বট যেটা আমি কিনেছিলাম, এইবার এটা ডিফাইন হয়ে গেল। ইজ ব্ল্যাক সেটি হয় ব্ল্যাক, বোঝা যাচ্ছে? তার মানে এটা হলো ডিফাইনিং টার্মে আমি হুইচ। কিন্তু নিচের উদাহরণটা দেখো, আই বট আ পেন, তার মানে কি পেনটা অলরেডি ডিফাইন্ড, সেই ক্ষেত্রে আমি হুইচ ইউজ করব কমা। অলরেডি আমি বলেছি কিন্তু এগুলো তোমাদের। আই বট আ পেন হুইচ ইজ ব্ল্যাক, তাহলে হুইচের ব্যবহার ডিফাইনিং, নন ডিফাইনিং বা আইডেন্টিফাইং বা নন আইডেন্টিফাইং এর ক্ষেত্রে ইউজ হবে হুইচ, কিন্তু দ্যাট শুধুমাত্র ডিফাইনিং বা আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে ব্যবহার হবে। এটা নির্দিষ্ট বোঝাতে হবে। আর হুইস হ্যাঁ, কেউ কিছু বলছো বলো? কেউ কিছু বলছো? চলো, যেটা বলেছি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ। নাও ইউজ অফ হু আর হুম। এবার হু আর হুম এর ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, খুব। দেখো মনে রেখো হু হলো সাবজেক্ট আর হুম হলো অবজেক্ট। যেমন করে আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, তেমন করে হু সাবজেক্টিভ আর হুম হলো অবজেক্টিভ। তাহলে হু, এইটাকে নোট ডাউন করো। এই ইউজ অফ হু আর হুম এটা কিন্তু রিলেটিভ ক্লজের মধ্যেই পড়বে, মানে রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়বে। ইউজ অফ হু আর হুম এটা রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়বে।
লেখা হলে আমায় বলবে। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। ওকে, দেখো ইউজ অফ হু আর হুম খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের এটা মাঝে মাঝেই প্রশ্ন আসে। যেমন হুটা হলো সাবজেক্টিভ কেস, ঠিক? তাই যখন হু যদি সাবজেক্টিভ কেস হয় তাহলে সাবজেক্টের পরে কি একটা ভার্ব বসবে না? বলো, রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। কিন্তু অবজেক্টের পরে কখনো আমরা ভার্ব বসাই কি? এমনটা কখনো করি না, সাবজেক্টের পরে ভার্ব বসাই। তাহলে হু যখন সাবজেক্টিভ কেস, তাই মনে রেখো, সো ইট টেকস আ ভার্ব আফটার ইট। হু সর্বদা এর পরে একটা ভার্বকে নেবে নেবে নেবে। যেমন এক্সাম্পল দেখো, এখানে আমি দুটো এক্সাম্পল একই রকমের এক্সাম্পল রেখেছি এখানে। এই এক্সাম্পল দুটো একই এক্সাম্পল। মানে কি? দ্য ম্যান হু কল্ড মি ওয়াজ ইয়োর ফাদার। ঠিক আছে, যে লোকটি আমায় ডেকেছিল সে ছিল তোমার বাবা। তাহলে দেখো এখানে দ্য ম্যানটাকে হু, কল্ড মি ওয়াজ ইয়োর ফাদার, যে আমায় ডেকেছিল। তাহলে হু হলো সাবজেক্টিভ, এরপরে এই দেখো ভার্ব এসেছে কল্ড। তাহলে কে ডেকেছিল? এই হু ডেকেছিল। হুটা হলো দ্য ম্যান। বোঝা যাচ্ছে? হ্যাঁ। কিন্তু নিচেতে স্যার। খেয়াল করো, হুমটা হলো অবজেক্টিভ কেস। এটা অবজেক্টিভ কেস হওয়ার জন্য সো ইট ডাজ নট টেক আ ভার্ব আফটার ইট, এরপরে কোনো ভার্ব বসবে না। যেমন দ্য ম্যান হুম আই টক টু, যে লোকটির সঙ্গে আমি কথা বললাম, দেখো এই যে হুম, দ্য ম্যানটাকে এই হুম ঠিকই আছে, কিন্তু এটা তো অবজেক্টিভ কেস, তাই এরপরে দেখো সাবজেক্ট। কে কথা বলেছিল? হুম কথা বলেনি, আই কথা বলেছিলাম। হুম আই টক টু, মানে যার সঙ্গে আমি কথা বলেছিলাম, ওয়াজ ইউর ফাদার, সে ছিল তোমার বাবা। বোঝা গেছে? তাহলে হুম হলো অবজেক্টিভ, হু হলো সাবজেক্টিভ। তাহলে হু এর পরে একটা ভার্ব বসবে, কিন্তু হুম এর পরে কোনো ভার্ব বসবে না। আই থিংক দ্য সিচুয়েশন ইজ ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড। এবার চলে এসো ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? যে সমস্ত প্রোনাউনের মধ্য দিয়ে আমাদের কোশ্চেন করা হয়, যেমন হু, হোয়াট, হুইচ, এইগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। মনে রেখো, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, কারণ এগুলোর দ্বারা যে উত্তর আমরা পাই সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। আমি আগে এগুলো পড়িয়েছি কিন্তু তোমাদের। তাহলে সাতখানা যে মাদার অ্যাট দ্য ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, যেমন কি কি? হু, হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এইগুলো সাতটির মধ্যে এই তিনটিকে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন? কারণ এদের দ্বারা কোনো নাউন সাবস্টিটিউট হতে পারে। হু মানে কে, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি। ওকে, এরপর তোমরা দেখতে পাচ্ছ লাস্ট প্রোনাউন, দ্যাট ইজ এক্সক্লেমেটরি প্রোনাউন। এক্সক্লেমেটরি প্রোনাউন কি করে? ইট এক্সপ্রেসেস অ্যান এক্সক্লামেশন। এটা একটা এক্সক্লামেশনকে এক্সপ্রেস করে। কোন একটা এক্সক্লামেশন মানে কোন একটা আবেগকে, কোন একটা এক্সপ্রেশনকে প্রকাশ করে। যেমন হোয়াট,
এই হোয়াটটাই এক্সক্লামেটরি প্রোনাউনের মধ্যে পড়ে। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ বিগ হাউস ইট ওয়াজ। ওকে, হয়ে গেল। করাবো, কোশ্চেন করি, আজকের মতন ছুটি দিয়ে দেবো। ঠিক আছে স্যার। দেখো, তিনটে কোশ্চেনের প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ, এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দিস কলেজ ইজ ডিটারমাইন্ড টু ডু দেয়ার বেস্ট ফর দ্য গ্লোরিয়াস প্রসপেক্টস অফ দ্য কলেজ। এই সেন্টেন্সটার মধ্যে ভুল কোথায় রয়েছে? এভরি টিচার এন্ড স্টুডেন্ট, এভরিটা মানে কমন থাকবে। স্যার এভরি টিচার এন্ড স্টুডেন্ট একসাথে। তোমরা বলতে চাইছো এভরি টিচার অ্যান্ড স্টুডেন্ট, তাই তো? স্টুডেন্ট অফ দিস কলেজ। ওটা যদি তোলো তাহলে তোমাকে তো অন্য জায়গায়ও চেঞ্জ করতে হবে, ভার্বকেও চেঞ্জ করে দিতে হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে তো আবার আলাদা পার্টে ভুল হয়ে যাবে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্টকেই ভুল ধরতে হবে, দু তিনটে জায়গায় ভুল ধরলে হবে না। তাহলে যেমন আছে তেমন ঠিক আছে, ও জায়গায় ভুল নেই। আচ্ছা, মানেটা বলে দিই। এভরি টিচার, প্রত্যেক শিক্ষক, অ্যান্ড এভরি স্টুডেন্ট, ছাত্র, অফ দিস কলেজ, এই কলেজের, ইজ ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ, টু ডু দেয়ার বেস্ট, তাদের ভালোটা করার জন্য। কেন? ফর দ্য গ্লোরিয়াস প্রসপেক্ট অফ দ্য কলেজ, এই কলেজের যে একটা গ্লোরিয়াস প্রসপেক্ট রয়েছে তার জন্য প্রত্যেকেই চাইছে তারা ভালো কিছু করুক। এখানে ভুল কোথায় আছে, এটা হলো প্রশ্ন। দেখো, এভরি টিচার, এভরি স্টুডেন্ট, এটা অ্যান্ড দ্বারা বাধা রয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই সিঙ্গুলার টার্মে ব্যবহার হচ্ছে। সিঙ্গুলার টার্মে ব্যবহার হওয়ার জন্য এখানে একটা সিঙ্গুলার ভার্ব বসেছে, বুঝেছো কি? এরা প্রত্যেকে সিঙ্গুলার টার্মে ব্যবহার হচ্ছে বলে এখানে একটা সিঙ্গুলার ভার্ব বসেছে। তাহলে এইখানে এসে প্লুরাল হয়ে গেল কি করে? হিজ অথবা হার হওয়া উচিত ছিল, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমরা লিখে নাও উত্তরটা, ইউজ হিজ অর হার ইনস্টেড অফ দেয়ার এর পরিবর্তে হিজ অথবা হারের ব্যবহার করতে হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। নেক্সট 2 নাম্বারটা, none of these two principals has been looking after his college well, বলছে দুজন প্রিন্সিপালের মধ্যে কেউই তার কলেজটাকে ভালো করে দেখাশোনা করছে না। লুক আফটার মানে দেখাশোনা করা। স্যার দিসটা নেদার হবে। নাইদার স্যার। মানে কোন পার্টে ভুল আছে সেটা বলো। সেকেন্ড। স্যার হ্যাজ বিন এর পরে লুকিং হয়েছে, লুকিং কেন হবে না? বি ভার্বের পরে ভিআইএনজি হয় না? হ্যাঁ ঠিকই তো আছে। এই আব্দুল বাসির বলো, তুমি ঠিক বলছিলে। স্যার দিজের জায়গায় নেদার হবে। হ্যাঁ, দিজের জায়গায় নিদার হবে না। তোমরা এখান থেকে নাইদার অফ দিস প্রিন্সিপাল। এই আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এইখানটায় তোমরা নিজেরা নোট করবে, আমি যে নোটটা তোমাদের লেখাচ্ছি তোমরা একটু লিখে নেবে। এখানে নন ইজ
used for more than two. Neither, next এটা প্রথম স্টেটমেন্ট, দ্বিতীয় স্টেটমেন্ট, neither is used for only two. ঠিক আছে, তাহলে নান কখন ইউজ করব? যখন আমার কাছে দুইয়ের অধিক পার্টি থাকবে। যখন দুটো পার্টি আমার কাছে রয়েছে তখন আমি নান এর পরিবর্তে নিদারের ইউজ করব। সো এই নানের এখানে নিদার ইউজ করতে হবে। কেন? এখানে দুটো পার্টি রয়েছে, দুজন প্রিন্সিপাল রয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, আচ্ছা বুঝে গেল? নান এর ব্যবহার দুইয়ের বেশির ক্ষেত্রে করব, নিদারের ব্যবহার দুইয়ের ক্ষেত্রে করব। বাংলায় বললে এই হয়। বাংলায় লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারো, নান এর ব্যবহার দুইয়ের অধিকের ক্ষেত্রে করব, শুধুমাত্র দুইয়ের ক্ষেত্রে করব। এটি আমার কাছে থাকবে। সেই দুটো পার্টির মধ্যে আমি যখন কোনো কিছুকে কম্পেয়ার বা রিলেট করার চেষ্টা করব তখন আমি নিদার ইউজ করব। এখানে একটা এক্সাম্পলও তোমরা লিখে রাখতে পারো। এই এক্সাম্পল লেখো, এই নোটটুকুন, এই যে যতটুকু নোট লেখালাম এই নোটের পরে তোমরা এখানে এক্সাম্পল লিখো। প্রথম এক্সাম্পল লিখো। আগে বাংলা লেখো, তারপরে আমি বাংলাটা লেখো আগে, তারপর ইংরেজিটা বলছি। প্রথম উদাহরণে বাংলা লেখো, চারটি ছেলের মধ্যে কেউ ছাত্র নয়। চারটি ছেলের মধ্যে কেউ ছাত্র নয়। লিখেছো? চারটি ছেলের মধ্যে কেউ ছাত্র নয়, লিখেছো? স্যার হ্যাঁ স্যার। চারটি ছেলের মধ্যে কেউ ছাত্র নয়, হ্যাঁ, তার স্যার। ইংরেজি হচ্ছে none is none of the four boys is student. ঠিক আছে, none of the four boys is student. তাহলে নান কেন ইউজ করলাম? দুইয়ের বেশি আছে তাই। দুইয়ের দুইয়ের বেশি। বেশি। ভেরি গুড, ভেরি গুড। তারপরের উদাহরণ লেখো, আগে বাংলা লেখো পরে ইংরেজি বলছি। দুটি ছেলের কেউ ছাত্র নয়। পরের বাক্য, দুটি ছেলের কেউ ছাত্র নয়। দুটি ছেলের মধ্যে কেউ ছাত্র নয় এমন একটা ব্যাপার। বাংলাটা, দুটি ছেলের কেউই ছাত্র নয়। লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার ট্রান্সলেশন লিখবে, neither of the two boys is student. মাথায় রেখো, ভার্বের প্রয়োগ আমি করছি কিন্তু ইজ মানে সিঙ্গুলার। তার মানে এই নানও সিঙ্গুলার, নিদারও সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে দ্বিতীয়টা ক্লিয়ার হয়েছে, পরিষ্কার বুঝে ফেলেছো তোমরা? নান ইজ ইউজড ফর মোর দ্যান টু। যখন দুইয়ের বেশি পার্টি থাকবে তখন আমরা নান ইউজ করব, কিন্তু যখন দুটো পার্টি আমাদের কাছে থাকবে তখন আমরা নিদারের ব্যবহার করব। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নাও ডু দ্য লাস্ট ওয়ান। দ্য ডগ, স্যার এটা কি লাস্টের? ইয়েস, স্যার লাস্টেরটা কি দেন ইয়োরস হবে? the dog I have bought looks more ferocious than yours. তুমি ঠিক বলেছো, কিন্তু জিনিসটাকে আরো ভালোভাবে বলা যায়। আচ্ছা স্যার। দেখো, দ্য ডগ আই হ্যাভ বট, যে কুকুরটি আমি কিনেছি, লুকস মোর ফেরাসাস দ্যান ইউ হ্যাভ, যেমনটা তোমার আছে। তোমার কি আছে?
তোমার আছে, তোমার কি আছে? কুকুর আছে। তোমার কুকুরের সঙ্গে আমার কুকুরের তুলনা তো বাক্যটাকে সঠিক লিখতে গেলে কি লিখতে হবে? এমনটা লিখতে হবে যে দ্য ডগ আই হ্যাভ বট looks more ferocious than the one you have. Than the one you have. এবার দেখো যে বললে ইয়ার্স লিখতে হবে। দেখো এইখানে যে হ্যাভটা রয়েছে এই হ্যাভটাকে তুমি ডিলিট করতে পারো না। কেন পারো না? কম্প্যারিজন চলছে দ্য ডগ আই হ্যাভ এর সঙ্গে দ্য ডগ ইউ হ্যাভ এর মধ্যে। কি বলেছি বুঝেছো? আচ্ছা স্যার। কম্প্যারিজন চলছে দ্য ডগ আই হ্যাভ এর মধ্যে আর দ্য ডগ আই হ্যাভ এর মধ্যে, ইউ হ্যাভ এর মধ্যে। হ্যাঁ, তাহলে এই দুটোর মধ্যে কম্প্যারিজন চলছে। একটা হলো দ্য ডগ আই হ্যাভ আর দ্য ডগ ইউ হ্যাভ, এইটার মধ্যে কম্প্যারিজন চলছে। তাই এখানে আমি পজিটিভ করতে পারবো না। করলে ভুল হবে না, কিন্তু সেন্টেন্সটাকে ইমপ্রুভ করা লাগবে আবার। এইখানে এই কুকুরের সঙ্গে দা ওয়ান এই প্রোনাউনটাকে ইউজ করতে হবে। এই যে ডগ আই হ্যাভ বট দ্য ওয়ান ইউ হ্যাভ, এখানে আর বট লেখার দরকার নেই, কারণ বট অলরেডি এখানে দেওয়া রয়েছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, চল 8:42 বেজে গেছে, আজকে আর না, হ্যাঁ এই কথা বলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, এর পরের দিন আমি তোমাদেরকে তোমরা একটু নোট ডাউন করে আমাকে মনে করে দেবে। এর পরের দিন থেকে তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জ শুরু করব। ভয়েস চেঞ্জ লিখে রাখো, ভয়েস চেঞ্জ। নাকি অন্য কিছু করাবো বলেছি? ভয়েস চেঞ্জ ছাড়া কি অন্য কিছু করানোর কথা বলেছি? স্যার এর আগের দিন ওই প্রিপজিশনটা কেটে পরে বললেন প্রোনাউনটা লিখতে, নামটা করলেন, আর তো কিছু বললেননি। ও আচ্ছা, ঠিক আছে, নেক্সট ডে থেকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ শুরু করব। ভয়েস চেঞ্জ শেষ হয়ে গেলে সেন্টেন্স ট্রান্সফরমেশন শুরু করব। ঠিক আছে, ভয়েস চেঞ্জ শেষ হয়ে গেলে